সেকশন আমি এখন ধরবো। রিডিং সেকশনের জন্য মোটামুটি আপনাকে 30 থেকে 50% যে প্রশ্নের উত্তর আছে, অনেকে রিডিং নিয়ে আসলে একটু টেনশনে থাকে যে রিডিং যে প্যাসেজটা থাকবে সেটা আসলে পড়ে বুঝবো কিনা। বাট যেটা হয় যে আইএলস আসলে আপনাকে পুরো রিডিং প্যাসেজ পড়ার কোনো প্রয়োজন নেই। এটা যদি পড়েন তাহলে আপনি বুঝবেন যে মোটামুটি আপনার আইএলস পরীক্ষা ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। বেসিক্যালি আইএলস এর যেটা হচ্ছে স্মার্ট রিডিং। আমরা যে রিডিংটা নর্মালি আমরা পড়ি বা যে স্টাইলে পড়াশোনাটা মানে আমরা টেক্সট বই গুলো পড়ি লাইন বাই লাইন, সেটা হচ্ছে একাডেমিক টাইপ রিডিং। বাট আইএলস আপনাকে ফলো করা লাগবে স্মার্ট রিডিং। স্মার্ট রিডিং এর ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? স্মার্ট রিডিং এর ক্ষেত্রে আপনাকে স্ক্রিনিং করে হচ্ছে পড়া লাগবে। যে ইনফরমেশন আপনার দরকার আগে আপনি কোশ্চেন পড়বেন, কোশ্চেন পড়ে তার পরবর্তীতে প্যাসেজে আপনি যাবেন। এটা হচ্ছে আইএলস এর স্টাইল। বাট প্যাসেজ পড়ে কোশ্চেনে যাবেন, এই স্টাইলে কোনোদিনও প্র্যাকটিস করবেন না। এটাতে করলে আপনার মোটামুটি রিডিং সেকশনের মানে ফল খারাপ হতে বাধ্য বেসিক্যালি। কারণ এটা ভালো স্ট্র্যাটেজি না। আর রিডাকশনে মোটামুটি আপনি 40 থেকে 50% প্রশ্নের উত্তর মোটামুটি আপনি ইংলিশ জানা থেকে দিতে পারবেন। তবে তার উপরে যদি আনসার করতে চান 70 থেকে 80 কিংবা তারও বেশি, তাহলে আপনাকে স্ট্র্যাটেজি ফলো করা লাগবে। তো সেই স্ট্র্যাটেজিগুলো কি হতে পারে? প্রথমে হচ্ছে রিডিং প্যাসেজটি কোনোদিনও পুরো পড়বেন না, পড়ার কোনো প্রয়োজন নেই। রিডিং সেকশনে প্রথমে আপনাকে পড়তে হবে হচ্ছে প্রশ্ন। রিডিং সেকশন যখন আপনি কোশ্চেন পাবেন তখন আপনি কোশ্চেন পড়বেন আগে, প্যাসেজ কোনোদিনও পড়বেন না। কোশ্চেন পড়ে তারপর প্রতিটা কোশ্চেন থেকে 2-3টা কিওয়ার্ড হচ্ছে বাছাই করে নেবেন। সেই বাছাই কিন্তু কিওয়ার্ড গুলো আপনি প্যাসেজের সাথে হচ্ছে চেক করবেন যে প্যাসেজের কোথায় আছে। তখন এইভাবে চেক করলে মূলত আপনি মূল প্যাসেজের কোথায় কোথায় আপনার সিলেক্ট করা কিওয়ার্ড আছে সেটা খুঁজে আপনি বের করবেন। সার্চ করে বের করার পরবর্তীতে আপনি দেখবেন যে কোন জায়গার সাথে আপনার প্রশ্নের সাথে মিল আছে। যেটা মিল পাবেন সেটাই হচ্ছে আপনার উত্তর। প্রশ্নের সাথে মিল পাওয়ার পর আপনাকে দেখতে হবে প্রশ্নের চয়েস গুলো, একটি একটি করে চয়েস গুলো মিল করে দেখবেন। তারপর যেটা ভালো ম্যাচ করবে সেটা হচ্ছে আপনার। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার 2-3টা কিওয়ার্ড আপনি পাইছেন, একটু কনফিউশন আপনার জন্য সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রতিটা চয়েসের সাথে আপনার কিওয়ার্ড এবং প্যাসেজটা চেক করে নেবেন, প্যাসেজের যে কিওয়ার্ড গুলো আছে। তো যেই চয়েসটার সাথে আপনার প্যাসেজের কিওয়ার্ড সবচেয়ে বেশি ম্যাচ করবে সেটাই হচ্ছে আপনার সঠিক উত্তর। আবার অনেক সময় দেখবেন যে কিছু কিছু প্রশ্নে স্পেসিফিক তথ্য দেওয়া থাকে, যেমন ইয়ার দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে। তখন সেই ক্ষেত্রে ওই স্পেসিফিক ইয়ার এবং নেমের অ্যাগেন্স্টে গিয়ে হচ্ছে তথ্য আপনি প্যাসেজে সার্চ করবেন। এই পদ্ধতিতে সার্চের পদ্ধতিকে আসলে বেসিক্যালি বলা হয় স্ক্যানিং করে পড়া। জাস্ট সার্চ পার্টেনিং ইনফরমেশন। তারপর অনেক সময় হেডিং ম্যাচ করার মতো কোশ্চেন পরীক্ষাতে আসে রিডিং প্যাসেজে। এক্ষেত্রে কিছু হেডিং দেওয়া থাকবে, আপনাকে বলবে যে এই হেডিং গুলো পড়ে পরবর্তীতে প্রতিটা প্যারার জন্য কি হেডিং অথবা প্যাসেজের জন্য কি হেডিং হতে পারে সেটা ঠিক করেন। এখন সেক্ষেত্রে হেডিং বের করার একটা শর্টকাট মেথড হচ্ছে বড় প্যারা, বড় যদি প্যারাগ্রাফ হয় সেক্ষেত্রে আপনি প্রথম 2 লাইন পড়বেন সে প্যারা এবং শেষের 2 লাইন পড়বেন। এই 4টি লাইন মিলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে একটা ধারণা পাবেন যে ওই প্যারাগ্রাফটির হেডিং কি হতে পারে। আর যদি ছোট প্যারাগ্রাফ হয় তুলনামূলক, সেক্ষেত্রে হচ্ছে প্রথম প্যারার একটি অথবা 2টি লাইন এবং শেষের লাইনটা পড়বেন, তাহলে আপনি মোটামুটি হেডিংটা পেয়ে যাবেন। আবার অনেক সময় বেশ কিছু প্রশ্ন থাকে, যেমন 2টি বা 3টির বেশি শব্দ ব্যবহার করা যাবে না। যে যেমন হচ্ছে আপনার কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের সাথে ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে যে এই কোশ্চেনে আনসার দেওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনি 3টি বা 2টি বেশি ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা স্ট্রিক্টলি ফলো করা লাগবে। যদি আপনি ফলো করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার স্কোর কমে যাবে। আবার বেশ কিছু কোশ্চেন থাকে এরকম, যেমন টু ফলস, নট গিভেন, ইয়েস নো, নট গিভেন কোশ্চেন। এই ধরনের প্রশ্ন হচ্ছে বেশ কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে এবং আপনাকে জিজ্ঞেস করা হয়ে থাকবে যে কোন স্টেটমেন্টের সাথে রিডিং প্যাসেজে দেওয়া স্টেটমেন্টের মিল আছে। তো এই ক্ষেত্রে যদি আপনার প্যাসেজের সাথে উত্তর মিল থাকে তাহলে তাহলে উত্তর হবে ইয়েস অথবা ট্রু। আর যদি না থাকে তাহলে নো অথবা ফলস। আর যদি প্যাসেজে ওই বিষয়ে কোনো উল্লেখ নাই থাকে তাহলে সেটা হবে নট গিভেন। আবার আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার থাকে, সেটা হচ্ছে অনেক সময় আপনার রিডিং সেকশনে দেখা যায় যে আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না, বাট আপনার কনফিউশন সৃষ্টি হয়েছে স্ক্যান করার পরে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে কনফিউশন আপনার যে সেভ যে টাইমটা থাকবে সেটা থেকে চেষ্টা করবেন যে উত্তরটা দিয়ে আসার জন্য ম্যাচ করে দেখবেন, স্ক্যান করে দেখবেন। তারপরে যদি না পান তারপরে একটা উত্তর বাছাই করে আপনি দিয়ে আসবেন, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আইএলটিএস এর জিনিস। তারপরে আমার স্পিকিং নিয়ে আসলে বেশ কিছু ছিল, স্পিকিং নিয়ে একটা আমার কথা ছিল কিছু। সনি এটাকে আমি কন্টিনিউ করব? আপনি চাইলে কন্টিনিউ করতে পারেন ভাই, এখন চাইলে অবশ্যই কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর আসলে স্পিকিং সেকশন নিয়ে তো মুন্নিজান অলরেডি বলেছেই। আর এখন আমি যেটা করব যে স্পিকিং সেকশনে
জাস্ট সাধারণ কিছু আইডিয়া আপনাদেরকে দিব। উনি তো মোটামুটি ভালোই ডিসকাশন করেছে, আপনাদের আশা করি ওটা ভালোই কাজে দিবে। তো আমি জাস্ট কিছু অ্যাড অন দিব, সেটা হচ্ছে স্পিকিং এ তো আপনার 3টা অপশন থাকবে। মোটামুটি ফুল স্পিকিং টেস্টটা শেষ হবে 11 থেকে 14 মিনিটের মধ্যে, এর বেশি না। আর স্পিকিং এর ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে বেসিক্যালি 4টা জিনিসের উপর যে ইনি এক্সামিনার থাকবে উনি আপনার 4টা জিনিসের উপরে দেখবে। একটা হচ্ছে ফ্লুয়েন্সি এবং কোহেরেন্ট, আপনি কত দ্রুত এবং কতটা সামঞ্জস্যপূর্ণ ভাবে হচ্ছে কথা বলতে পারেন, মানে অসংলগ্ন কথাবার্তা বলছেন না, টু দি পয়েন্ট আপনি কথাবার্তা বলতে পারেন, ফ্লুয়েন্সিটা এইভাবে দেখে। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে যে আপনি যখন কোনো জিনিসের উত্তর দিচ্ছেন তখন সেই জিনিসটা বিভিন্ন রকম ওয়ার্ড ইউজ করে উত্তর দিতে পারছেন কিনা, ওই যে সিনোনিয়াম যেটা আমি রাইটিং সেশনে বারবার বলছিলাম। আর গ্রামাটিক্যাল রেঞ্জ এবং অ্যাকুরেসি, আপনি অল্প কথা এবং সহজ সরল ভাবে উত্তর দিতে পারছেন কিনা সেটাও তারা ওখানে কিন্তু ফলো করে। আর প্রোনাউন্সিয়েশন, অনেকে মনে করেন যে প্রোনাউন্সিয়েশন, ওই উনিও যেটা বলেছে যে প্রোনাউন্সিয়েশনের উপর আসলে আপনার মানে তেমন কোনো নজর আসলে দেওয়া হয় না, আপনি টু দা পয়েন্ট ইংলিশ বলছেন কিনা বা কারেক্ট অ্যাকুরেট ইংলিশ বলছেন কিনা সেটাই হচ্ছে মূল জিনিস। আচ্ছা, স্পিকিং অংশে বেসিক্যালি পার্ট থেকে 3টা। পার্ট 1-এ হচ্ছে আপনাকে আপনার পরিচয় দেওয়া লাগবে এবং ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ইনফরমেশন থাকবে। এই প্রশ্নগুলো মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আপনি সহজ ভাষায় উত্তর দিবেন, জাস্ট বি ইউ সেলফ, কোনো রকম টেন্স হওয়ার কারণ নেই, যতটুকু আছে নিজে যতটুকু জানেন আপনার সম্বন্ধে আপনি উত্তর দিবেন, জাস্ট বি কুল অ্যাজ পসিবল। তারপরে পার্ট 2-তে যেটা হচ্ছে আপনাকে একটা কিউ কার্ড সিলেক্ট করা লাগবে, উনি অনেকগুলো কিউ কার্ড সামনে থাকবে, সেখান থেকে আপনি একটা চুজ করবেন, নেওয়ার পরবর্তীতে ওই কিউ কার্ডটা হাতে নিলে আপনাকে 1 মিনিটের মতো সময় দেওয়া হবে জাস্ট একটা র্যাপ আপ প্রিপারেশন নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনাকে এই যে কিউ কার্ডের টপিক আছে সেটার উপর 1 থেকে 2 মিনিট কথা বলতে হবে। কথা বলার পরে এটা এটার উপর কথা বলা শেষ করার পরবর্তীতে এক্সামিনার আপনাকে 1টি অথবা 2টি প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আপনাকে খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেওয়া লাগবে। মোটামুটি কিউ কার্ডের টপিকের উপর 4 থেকে 6 লাইনের বাক্য বলতে পারলে, আপনি সেন্টেন্স বলতে পারলে এটা আপনি ভালো করে শেষ করতে পারবেন। এই কিউ কার্ডের সেকশনটা বেসিক্যালি 3 থেকে 4 মিনিট হয়ে থাকে। পার্ট 3-এর মধ্যে আবার আছে পার্ট 3-এর মধ্যে শেষ পার্ট যেটা, এটা 3-এর মধ্যে পার্ট 2-তে যেটা হচ্ছে কিউ কার্ডের টপিকের উপরে আপনাকে এক্সামিনার আবার বেশ কিছু ধরনের প্রশ্ন করবে। তবে এই ক্ষেত্রে সেশনটা হবে ইন্টারঅ্যাক্টিভ সেশন, মানে উনি হচ্ছে আপনাকে প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন, তার এগেইনস্টে আবার উনি কিছু প্রশ্ন করবেন। তো এই ক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5 মিনিট আপনি সময় পাবেন। তো এই পার্ট আপনাকে ভালো করতে হলে বেসিক্যালি উনি যেরকম কোশ্চেন করে আপনাকে সেরকম করে সেটার উত্তর দেওয়া লাগবে, টু দ্য পয়েন্ট। আর হচ্ছে আইএলটিএস স্পিকিং অংশে পরীক্ষার সময় কোনো মতে টেন্স হওয়া যাবে না, একদম সিম্পল থাকা লাগবে, জাস্ট বি ইউ সেলফ। তারপর হচ্ছে পরীক্ষার জন্য ফর্মাল পোশাক পরে যেতে পারেন, বাট এটা কম্পালসারি না, বা আমার মনে হয় তারপরে ফর্মাল পোশাক পরে যেয়ে ভালো। আর রুমে প্রবেশের পূর্বে যেগুলো বেসিক কার্টিসি আছে এগুলো একটু মেনে চলা ভালো, কারণ অনেক সময় আমাদের দেশে পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় যে আমাদের দেশি এক্সামিনার থাকে, তো সেক্ষেত্রে ওনারা এই বিষয়টা একটু দেখেন, যদিও আইএলটিএস এর পরীক্ষা আসলে এরকম করে থাকে না, বাট তারপরে মানে পারমিশন নিয়ে ঢুকাটা হচ্ছে বেসিক কার্টিসির মধ্যেই পড়ে, যে মে আই কাম ইন। আর তারপরে যে সময় যে গেটিংসটা থাকে, যদি মর্নিং হয় গুড মর্নিং, আফটারনুন হলে গুড আফটারনুন, এই জিনিসটা দিবেন। তারপরে পরীক্ষা যখন শেষ হবে তখন বের হওয়ার আগে পরীক্ষা এক্সামিনারকে আপনার ধন্যবাদ জানিয়ে শেষ করবেন। তাহলে এই যতগুলো ডিসকাশন আমি করলাম, সো এই ডিসকাশনে বেসিক্যালি 5টা মূল পয়েন্ট আছে। সেটা হচ্ছে আইএলটিএস সাকসেস ইন আইএলটিএস ইজ এ হ্যাপি ম্যারেজ বিটুইন টাইম এবং স্ট্র্যাটেজি। তো টাইম এবং স্ট্র্যাটেজি মানে হচ্ছে আইএলটিএস একে তো হচ্ছে একটা সীমিত সময়ের এক্সাম, তারপর হচ্ছে এই এক্সামে ভালো করার জন্য আপনার স্ট্র্যাটেজি লাগবে। তো সেক্ষেত্রে এক্সাম এবং স্ট্র্যাটেজি এই দুটার সাথে একটা সুসম্পর্ক, হ্যাপি ম্যারেজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার আইএলটিএস এ তারাই ভালো করতে পারবে যারা হচ্ছে টাইম এবং স্ট্র্যাটেজির মধ্যে হ্যাপি ম্যারেজ বা হ্যাপি রিলেশনশিপ মেনটেন করতে পারবে। তারপর হচ্ছে কনফিডেন্স ইজ এ কি টু ওভারকাম এক্সাম ফিয়ার। আমাদের মধ্যে এক্সাম ফিয়ার সবার মধ্যেই মোরালেস কাজ করে, পরীক্ষা ভীতি বা এক্সাম ফোবিয়া আমাদের সবার মধ্যেই আছে, কম হোক অথবা বেশি হোক, অনেকেরটা খুব বেশি থাকে, অনেকের কম থাকে। বাট সেটা হচ্ছে এটাকে আপনি দূর করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে কনফিডেন্স থাকা লাগবে। আপনি কম জানতে পারেন বাট আপনার নলেজ ইনপারফেক্ট হতে পারে, কিন্তু আপনাকে সবসময় কনফিডেন্স থাকা লাগবে, বি পজিটিভ অল দ্য টাইম। তারপর হচ্ছে ট্রাই ইউর বেস্ট বাট অলওয়েজ হ্যাভ এ প্ল্যান ফর দি ওয়ার্স্ট সিনারিও। সেটা হচ্ছে আপনি তো আপনার ভালো মতো চেষ্টা করবেনই, বাট অনেক সময় দেখা যায় যে খারাপ কিছু ঘটতে পারে, তো সেটার জন্য মানসিকতা ঠিক করে রাখবেন। আর একটা জিনিসের ব্যাপার হচ্ছে অনেকে বলে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, বাট আমি বলি হচ্ছে প্র্যাকটিস মেক্স পার্মানেন্ট। সেটা হচ্ছে আপনি যখন কোনো জিনিস প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত, তখন সেটা আপনার একটা একটা নেচারের মতো হয়ে যায়, বাই নেচার এটা বাই ডিফল্ট আপনার মধ্যে চলে আসে। সো আইএলটিএস এর কিন্তু যেটা করা লাগবে, যাদের দুর্বলতা আছে বা যারা সত্যিকার অর্থে ভালো করতে চান আইএলটিএস এ, দুর্বলতা থাকুক আর নাই থাকুক, আমি বলবো যে ডেইলি প্র্যাকটিস আপনাকে হচ্ছে করা লাগবে। সো প্র্যাকটিসিং ডেইলি ইজ দ্য কি টু মাস্টার দি স্কিল টেস্টেড ইন আইএলটিএস। আর
লাস্ট পয়েন্ট হচ্ছে আইএলস ইজ এ টাইম স্পেসড এক্সাম, সো প্র্যাকটিস আন্ডার টাইম কস্টেড। আইএলস এর ক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে আমাদের দেশে উত্তর আমাদের জানা আছে, বাট আমরা অতিরিক্ত সময় নিয়ে নিচ্ছি। এই কারণে যখন প্র্যাকটিস করবেন তখন নিজেকে এই সীমিত সময় টাইম ধরে হচ্ছে প্র্যাকটিস করবেন। ঘড়ি সামনে রেখে প্র্যাকটিস করতে পারেন, বা মোবাইলে স্টপ ওয়াচ দিয়ে বা অ্যালার্ম সেট করেও কিন্তু প্র্যাকটিস করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন এভাবে, তত আপনি রিয়েল এক্সামের যে স্ট্রেসটা আছে সেটার সাথে আপনি ততটা নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন। সো এট দি এন্ড অফ দি ডে যেটা হচ্ছে যে আইএলটিএস আপনার ভালো করতে হলে কোনো আসলে শর্টকাট নেই, প্র্যাকটিস হচ্ছে আপনাকে মাস্ট করা লাগবে। প্র্যাকটিস ছাড়া আসলে আইএলটিএস এর কোনো বিকল্প হচ্ছে নেই। আপনি প্র্যাকটিস করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। এখানে এটা ভালো করার অনেক স্কোপ আছে। স্ট্র্যাটেজি যদি আপনার ভালো থাকে, আপনি যদি প্রিপারেশন প্র্যাকটিস যদি আপনি পর্যাপ্ত পরিমাণে করেন, স্পেসিফিক থাকে, প্লাস হচ্ছে আপনি যদি টাইমের স্পেসিফিক বা টাইমের প্রপার ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে আইএলটিএস আপনার স্কোর মোটামুটি ভালো আসবে। 6.57 কিন্তু ইদানিং মানে আমাদের দেশে অনেকেই পাচ্ছে, এবং এদের মধ্যে অনেকে আছে ওদের ইংলিশের আগের ব্যাকগ্রাউন্ড সেরকম ভালো ছিল না, আর বাংলা মিডিয়ামের স্টুডেন্টই পাচ্ছে। এমন না যে লোকজন ইংলিশ মিডিয়াম থেকে এসে পাচ্ছে, বাংলা মিডিয়ামে অনেকেই 7.8 পাচ্ছে। এটা খুবই এখন নর্মাল হয়ে গিয়েছে। তো এটা প্র্যাকটিস করা লাগবে আপনাকে, প্র্যাকটিসের মাধ্যমে এটা অবশ্যই সম্ভব। আর সেকেন্ডে আরেকটা জিনিস দেখতে পাবে, অনেকের কোশ্চেন থাকে যে আসলে কোচিং করবো না আইএলটিএস এর জন্য বাসায় বসে পড়বো। এটা আসলে অনেকটা ডিবেটেবল বিষয়। ডিবেটেবল বিষয় মানে হচ্ছে যে অনেকে মনে করেন যে কোচিং এ গেলে ভালো করা সম্ভব, বা কোচিং আপনাকে বেসিক্যালি আজকে আমরা যাই ডিসকাশন করছি, কোচিং মোটামুটি 3-4 মাসে আপনাদেরকে এগুলোই মোটামুটি শিখাবে আসলে। আপনি বাসায় যদি এগুলো মেনটেন করে যদি পড়াশোনা করেন, আর আমি পাওয়ার পয়েন্টও দিয়ে দিব সানির মাধ্যমে, তো আপনারা আশা করি যে এভাবে প্র্যাকটিস করলে ভালো স্কোর করতে পারবে। তো এট দি এন্ড অফ দি ডে আমি বলবো যে একটা ওয়ার্ডে শেষ করতে গেলে আইএলটিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে সবসময় দেখবেন হচ্ছে প্রোগ্রেস। লুক ফর প্রোগ্রেস, নট পারফেকশন। এটা করলেই লাইফে ভালো করতে পারবেন সবসময়। থ্যাংক ইউ আহাদ ভাই।